ভাবুন তো আপনি এক সীমাহীন অন্ধকার মহাসাগরের বুকে মাসের পর মাস ভেসে আছেন। চারিদিকে শুধু অথই কালো পানি আর ভয়ঙ্কর এক নিস্তব্ধতা, যা মানুষের মস্তিষ্ককে পাগল করে দেওয়ার জন্য যথেষ্ট। সালটা 1493। 9 জানুয়ারির ইতিহাসের অন্যতম বিখ্যাত এক্সপ্লোরার ক্রিস্টোফার কলম্বাসের জাহাজের একজন নাবিক ডমিনিকান রিপাবলিক বা তৎকালীন হিস্পানিওয়ালা উপকূল ধরে তাদের পালতোলা জাহাজ ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে আটলান্টিকের বুক চিরে। হঠাৎ করে কুয়াশা ভেদ করে জাহাজের সামনে বরফ শীতল পানি ফুঁড়ে উপরে উঠে এলো অদ্ভুত আকৃতির 3টি প্রাণী। তাদের শরীরের অর্ধেকটা হুবহু মানুষের মতো, আর বাকি অর্ধেকটা মাছের লেজ। হ্যাঁ, ইতিহাসের প্রথমবারের মতো কোনো বিশ্ববিখ্যাত এক্সপ্লোরার তার অফিসিয়াল লগবুকে বা ডায়েরিতে জলপরি বা মারমেড দেখার কথা একদম লিখিত আকারে রেকর্ড করে রাখলেন। কিন্তু কলম্বাস তার ডায়েরিতে যা লিখেছিলেন তা ডিজনির রূপকথার কোনো সুন্দর গল্পের মতো ছিল না। তিনি পরিষ্কার লিখেছিলেন, আমি আজ 3টি জলপরি দেখেছি, যারা সমুদ্রের বুক চিরে অনেকখানি উপরে পর্যন্ত উঠে এসেছিল। কিন্তু তারা রূপকথার বইয়ে যেমন সুন্দরী নারী হিসেবে আঁকা হয়, মোটেও সেই রকম ছিল না। বরং তাদের চেহারার মধ্যে অদ্ভুত এক পুরুষশালী বা মাস্কুলিন ছাপ ছিল। তাদের চেহারা ছিল রুক্ষ এবং তারা মোটেও মোহময়ী ছিল না। কলম্বাসের জাহাজের অন্যান্য নাবিকরাও এই দৃশ্য দেখে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েছিলেন। আচ্ছা, এই কথাটা কিন্তু আপনি ভিডিওর শেষ পর্যন্ত মনে রাখবেন। এবার একটু গভীরভাবে চিন্তা করুন, যে মানুষটা পুরো আমেরিকা মহাদেশ আবিষ্কারের মতো ঐতিহাসিক অভিযানের নেতৃত্ব দিচ্ছেন, তিনি কি স্রেফ গাঁজাখুরি কোনো গল্প বা মদের নেশায় দেখার স্বপ্ন তার অফিসিয়াল ডায়েরিতে লিখে রাখবেন? মোটেও না। কলম্বাস সেদিন সত্যি সত্যি সাগরের বুকে এমন কিছু একটা দেখেছিলেন যা মানুষের সাধারণ চিন্তার সম্পূর্ণ বাইরে ছিল। কিন্তু কলম্বাসের এই ঘটনারও কয়েকশো বছর আগের আরেকটা ইতিহাস শুনলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। আমরা চলে যাচ্ছি একাদশ থেকে ত্রয়োদশ শতাব্দীর ক্রুসেড বা ধর্মযুদ্ধের উত্তাল সময়কালে। ভূমধ্য সাগর এবং লোহিত সাগরের বুকে তখন মুসলিম এবং খ্রিস্টান নৌসেনাদের জাহাজের তুমুল আনাগোনা। কাঠের তৈরি প্রকাণ্ড গ্যালি জাহাজগুলো যখন রাতের অন্ধকারে সমুদ্রের বুক চিরে এগিয়ে যেত, তখন নৌসেনারা পানির নিচে অদ্ভুত সব ছায়া আর স্পন্দন লক্ষ্য করতেন। দিনের পর দিন, মাসের পর মাস সাগরে থাকতে গিয়ে এই নৌসেনারা সাগরের অতল থেকে অদ্ভুত সব প্রাণী নিজেদের বিশাল জালে আটকাতে শুরু করলো। পরিস্থিতি এমন এক অবিশ্বাস্য পর্যায়ে পৌঁছালো যে মুসলিম নাবিক ও নৌসেনারা ফিরে এসে তৎকালীন বিশ্বের শ্রেষ্ঠ ইসলামিক স্কলার এবং ফকিহদের কাছে রীতিমতো একের পর এক অদ্ভুত মাসায়ালা বা ফতোয়া জানতে চাইতে শুরু করলেন। তাদের প্রশ্ন ছিল একটাই, হুজুর, সাগরের বুকে যদি আমাদের জালে অর্ধেক মানুষ ও অর্ধেক মাছের মতো দেখতে কোনো প্রাণী অর্থাৎ ইনসানুল মা বা জলমানব আটকা পড়ে, তবে তার ব্যাপারে ইসলামের শরীয়তের হুকুম কি? তাকে কি সাধারণ সামুদ্রিক মাছের মতোই জবেহ করে খাওয়া হালাল হবে, নাকি মানুষের মতো তার জানাজা ও দাফন বিধান দিতে হবে? যদি এই জলমানব কথা বলতে পারে বা তার বুদ্ধি থাকে, তবে কি তাকে স্বাধীন মানুষ হিসেবে গণ্য করা হবে? শুনতে অবিশ্বাস্য লাগলেও এটা কোনো কল্পকাহিনী ছিল না। প্রখ্যাত আরব প্রাণীবিদ আল জাহিজ থেকে শুরু করে ইমাম ইবনে কুদামাহ আল মাকদিসির মতো সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ ফিকবিদদের তাদের সুবিশাল ফিকো গ্রন্থে এই ইনসানুল মা বা জলমানবের বিধান নিয়ে রীতিমতো সিরিয়াস আলোচনা এবং আইনি ফতোয়াও লিপিবদ্ধ করতে হয়েছিল। শুধু ইবনে কুদামা নন, শাফেঈ এবং মালিকি ফিকোদের অনেক বড় বড় কিতাবেও এই বিষয়ে বিস্তারিত অধ্যায় রয়েছে। একটু লজিক্যালি ভেবে দেখুন তো, ইসলামিক স্কলাররা তো কোনো কল্পকাহিনী বা ভিত্তিহীন গল্প নিয়ে নিজেদের কিতাবে ফতোয়া লিখবেন না। যুগের পর যুগ ধরে নাবিকরা আসলে সাগরের বুকে কি এমন দেখেছিল যার জন্য 4 মাযহাবের আয়েম্মায়ে কেরামদের এই জলমানব নিয়ে মাসায়ালা লিখতে হয়েছিল? এই প্রাণীগুলো কি সত্যি সমুদ্রের অতলে লুকিয়ে থাকা কোনো আধামানব প্রজাতি, নাকি এর পিছনে লুকিয়ে আছে মাসের পর মাস সাগরে আইসোলেশনে থাকা নাবিকদের চরম হ্যালুসিনেশন, ভিটামিন সি এর অভাবে হওয়া ভয়ঙ্কর স্কারভি রোগ এবং সামুদ্রিক জীববিজ্ঞানে এমন এক ডার্ক সাইকোলজিক্যাল রহস্য যা জানলে আপনার রাতের ঘুম হারাম হয়ে যাবে? বিজ্ঞান আজ বলছে সমুদ্রের পৃষ্ঠভাগের চেয়ে আমরা মঙ্গল গ্রহ আর চাঁদের পৃষ্ঠভাগ সম্পর্কে বেশি জানি।
সাগরের 95% অংশ এখনও মানুষের অজানা। মারিয়ানা ট্রেঞ্চ বা অতল সমুদ্রের ঘুটঘুটে অন্ধকার অতলে হয়তো এমন কিছু লুকিয়ে আছে যা এখনও আমাদের আধুনিক স্যাটেলাইট, সোনার সিস্টেম ও সাবমেরিনের ধরা ছোঁয়ার বাইরে। আজকের এই খুব সুন্দর এপিসোডে আমরা কোনো সাধারণ রূপকথার গল্প শুনব না। আমরা আধুনিক মেরিন বায়োলজির ল্যাবরেটরি থেকে শুরু করে প্রাচীন ব্যাবিলনের দেবদেবী, ক্রুসেডের ঐতিহাসিক ফতোয়া এবং অ্যানিমেল প্ল্যানেটের ভুয়া ডকুমেন্টারি স্ক্যান্ডেলের প্রতিটি পাতা উল্টে দেখব। সিট বেল্ট বেঁধে তৈরি হয়ে যান, কারণ আজকের এই ভিডিও আপনার সমুদ্র নিয়ে ভাবনার পুরো জগৎটাকে চিরতরে বদলে দিতে চলেছে। তাহলে চলুন ভিডিওটিতে ছোট্ট একটি লাইক করে আমাদের এই খুব সুন্দর এপিসোডকে শুরু করি। ক্রুসেডের সেই রোমহর্ষক ফতোয়া কিংবা কলম্বাসের ডায়েরির পাতা থেকে এবার আমাদের ডুব দিতে হবে আরও হাজার হাজার বছর অতীতের এক অন্ধকার রহস্যে। আমরা যদি এই জলপরীর রহস্যের একেবারে গভীরে যেতে চাই, তাহলে আমাদের ফিরে যেতে হবে মানব সভ্যতার একদম সূচনা লগ্নে। আধুনিক মানুষ হয়তো মনে করতে পারে যে জলপরী বা মারমেড কনসেপ্টটা হয়তো ডিজনির কোনো অ্যানিমেশন কিংবা রূপকথার বই থেকে আসা কোনো নিছক ছেলে মানুষের গল্প। কিন্তু ইতিহাস ঘাটলে দেখা যায় অর্ধেক মানুষ এবং অর্ধেক মাছ। এই ধারণাটা কোনো মধ্যযুগীয় নাবিকের ভুল ধারণা বা হ্যালুসিনেশন থেকে হুট করে একদিনের জন্ম নেয়নি। এর শেকড় পোঁতা আছে মানুষের প্রাচীনতম বিশ্বাস, পৃথিবীর আদিমতম সভ্যতা আর দেবদেবীর উপাখ্যানের একেবারে গভীরে। আজ থেকে 5 বা 7 হাজার বছর আগে, যখন মানুষের হাতে কোনো আধুনিক প্রযুক্তি ছিল না, তখন তারা সাগরের এই অতল অন্ধকারকে কিভাবে দেখত। চলুন আমরা প্রথমে চলে যাই প্রাচীন মেসোপটেমিয়া বা বর্তমান ইরাকের টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর তীরে। খ্রিস্টপূর্ব 5000 থেকে 3000 অব্দের দিকে মেসোপটেমীয় সভ্যতায় আমরা প্রথমবারের মতো আধা মানব এবং আধা মাছ আকৃতির এক অদ্ভুত সত্তার লিখিত প্রমাণ পাই। সুমেরীয় এবং ব্যাবিলনীয় ইতিহাসে এই দেবতার নাম ছিল ওনাস। ব্যাবিলনের বিখ্যাত পুরোহিত ও ঐতিহাসিক বোরোসাস তার ঐতিহাসিক পাণ্ডুলিপিতে লিখেছিলেন যে ওনাস ছিল এমন এক জাদুকরী ও রহস্যময় সত্তা যার সম্পূর্ণ মাথা এবং ওপরের শরীর অবিকল একজন সাধারণ মানুষের মতো, কিন্তু কোমর থেকে নিচের অংশটি একটি বিশাল সামুদ্রিক মাছের মতো। প্রাচীন মিথোলজি অনুযায়ী ওনাস কোনো ভয়ঙ্কর দানব ছিল না, বরং প্রতিদিন সকালে যখন সূর্য উঠত তখন পারস্য উপসাগরের গভীর পানি ফুঁড়ে ওনাস ডাঙায় উঠে আসত। সে প্রাচীন মানুষদের ভাষা, কৃষি, বিজ্ঞান, জ্যোতির্বিদ্যা এবং আইন কানুন শেখাতো। আর সূর্য ডোবার সাথে সাথেই সে আবার সমুদ্রের অন্ধকার গভীরে ফিরে যেত। একটু চিন্তা করে দেখুন, মানব সভ্যতার একদম শুরুর দিকে এই মাছ ও মানুষের অদ্ভুত মিশ্রণের কনসেপ্টটা কোনো ভয়ের কারণ ছিল না, বরং তা ছিল জ্ঞান ও প্রজ্ঞার এক ঐশ্বরিক প্রতীক। প্রাচীন সুমেরীয়দের আর এক প্রধান দেবতা এনোকির সাথেও এই মাছ ও মানুষের অদ্ভুত মিশ্রণের সরাসরি যোগসূত্র পাওয়া যায়। এনোকি ছিলেন জলের দেবতা, যিনি পানির অতল গহ্বরে বাস করতেন এবং পৃথিবীকে নিয়ন্ত্রণ করতেন। কিন্তু আমরা আধুনিক বিশ্বের জলপরী বা মারমেড বলতে যে আকর্ষণীয় নারী অবয়বকে বুঝি, তার জন্মস্থান মেসোপটেমিয়া নয়, বরং তা হলো প্রাচীন সিরিয়া। খ্রিস্টপূর্ব 1000 অব্দের দিকে সিরিয়ায় আতারগাতিস নামের এক দেবী ছিলেন, যাকে উর্বরতা ও সুরক্ষার প্রতীক হিসেবে পূজা করা হতো। আতারগাতিসের এই উপাখ্যানটি আক্ষরিক অর্থেই মানব ইতিহাসের প্রথম নারী জলপরী বা মারমেডের গল্প। প্রাচীন সিরীয় লোককথা অনুযায়ী দেবী আতারগাতিস এক সাধারণ মানব যুবকের প্রেমে পড়েছিলেন, কিন্তু ঘটনাক্রমে সেই যুবকের মর্মান্তিক মৃত্যু হলে দেবী আতারগাতিস চরম শোকে, দুঃখে ও অপরাধবোধে প্রায় উন্মাদ হয়ে যান। নিজের মানব রূপ এবং স্মৃতিকে চিরতরে মুছে ফেলার জন্য তিনি এক গভীর অন্ধকার হ্রদের পানিতে ঝাঁপ দেন। কিন্তু প্রাচীন সিরীয়রা বিশ্বাস করত দেবীর রূপ এত ঐশ্বরিক আর মোহময় ছিল যে হ্রদের সাধারণ পানি তার ওপরের অংশকে পরিবর্তন করতে পারেনি। পানি কেবল তার কোমর থেকে নিচের অংশটিকে এটি চকচকে মাছের লেজে রূপান্তরিত করে দেয়, আর এইভাবেই পৃথিবীর বুকে জন্ম নেয় ইতিহাসের প্রথম মারমেড বা জলপরী। সিরিয়ার আসকালান এবং হিরোপোলিস শহরে আতারগাতিসের বিশাল সব মন্দির তৈরি করা হয়েছিল, যেখানে তার এই আধা মানবী এবং আধা মাছের মূর্তিটি সযত্নে পুজো করা হতো। সেখানে পুকুরে মাছ চাষ করা হতো এবং সেই মাছ খাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ ছিল, কারণ সিরীয়রা বিশ্বাস করত এই মাছগুলো তাদের দেবীরই অংশ। সিরিয়া থেকেই উপাখ্যান ধীরে ধীরে ভূমধ্যসাগর পার হয়ে পৌঁছায়
প্রাচীন গ্রিস এবং রোমান সাম্রাজ্যে। গ্রিক মহাকাব্যগুলোর কথা আমরা সবাই জানি, বিশেষ করে অন্ধকবি হোমারের লেখা বিশ্ববিখ্যাত মহাকাব্য ওডিসি। সেখানে সাইরেন নামের কিছু রহস্যময় ও ভয়ঙ্কর প্রাণীর কথা বলা হয়েছে। যদিও প্রথম দিকে গ্রিক মাইথোলজিতে সাইরেনদের অর্ধেক নারী এবং অর্ধেক পাখির মতো দেখানো হতো, যারা সমুদ্রের মাঝে পাথরের উপর বসে তাদের জাদুকরী সুর দিয়ে নাবিকদের পাগল করে দিত। সেই মহাময়ী জাদুকরী সুর শুনে নাবিকরা দিগ্ভ্রান্ত হয়ে জাহাজ পাথরে আছড়ে ফেলে মারা পড়ত। কিন্তু সময়ের সাথে সাথে, বিশেষ করে হেলেনিস্টিক যুগ এসে এই পাখির কনসেপ্ট পুরোপুরি বদলে যায়। গ্রিকরা বুঝতে পারে যে সমুদ্রের চরম বিপদের সাথে পাখির কোনো সম্পর্ক নেই, বরং সমুদ্রের গভীরের এই ভয়ঙ্কর সৌন্দর্যকে বোঝাতে মাছের লেজ বিশিষ্ট জলপরীর ধারণায় সবচেয়ে বেশি মানানসই। ফলে সাইরেনরা রূপ নেয় ভয়ঙ্কর সুন্দর জলপরীতে। কিন্তু ব্যাপারটি শুধু রূপকথার ভিতরে আটকে থাকেনি। রোমান সাম্রাজ্যের অন্যতম শ্রেষ্ঠ পণ্ডিত, সামরিক কমান্ডার এবং বিজ্ঞানী প্লাতিনি দ্য এল্ডার তার বিখ্যাত বিশ্বকোষ ন্যাচারালিস হিস্টোরিয়ার নবম খণ্ডে এই জলপরী নিয়ে আস্ত একটা বৈজ্ঞানিক অধ্যায় লিখেছিলেন। প্লাতিনি কোনো সাধারণ গল্পকার বা গালগল্পে বিশ্বাসী লোক ছিলেন না। তিনি ছিলেন রোমের একজন অত্যন্ত সম্মানিত প্রকৃত বিজ্ঞানী। তিনি তার বইয়ে স্পষ্ট দাবি করেছিলেন যে নেরেইডস বা জলপরী স্রেফ কোনো গাঁজাখুরি মিথ বা নাবিকদের গল্প নয়। তিনি নিজে এমন অনেক সামরিক অফিসার, রোমান সেনেটর এবং প্রত্যক্ষদর্শীর সাক্ষ্য প্রমাণ রেকর্ড করেছিলেন, যারা সমুদ্র তীরে মরা জলপরীর লাশ ভেসে আসতে দেখেছিল। প্লাতিনি তার বইয়ে লিখেছিলেন, এই নেরেইডস বা জলপরীদের শরীর মানুষের মতো হলেও এদের চামড়া অত্যন্ত খসখসে এবং মাছের আঁশযুক্ত। এমনকি এরা যখন সমুদ্র সৈকতে আটকে পড়ে মারা যায়, তখন তারা মানুষের মতো করুণ সুরে আর্তনাদ করতে শুরু করে। আরেকজন রোমান ঐতিহাসিক বর্ণনা করেছিলেন যে একবার গল, বর্তমান ফ্রান্স উপকূলে অগণিত মরা জলপরী ভেসে এসেছিল, যাদের অবিকল মানুষের মতো চেহারা ছিল, কিন্তু তাদের নিচের অংশ ছিল মাছের মতো। রোমের মতো একটি সভ্যতার শ্রেষ্ঠ বিজ্ঞানীরা যখন এমন সিরিয়াস দাবি করেন, তখন তৎকালীন রোমান সমাজ জলপরীর অস্তিত্ব নিয়ে পুরোপুরি বিশ্বাসী হয়ে উঠেছিল। এবার আমরা ইউরোপ বা মধ্যপ্রাচ্যের গণ্ডি পেরিয়ে চলে আসব আমাদের এই ভারতীয় উপমহাদেশ এবং এশিয়া মহাদেশের একেবারে গভীরে, পৃথিবীর অন্য প্রান্তের সভ্যতার সাথে যাদের কোনো যোগাযোগই ছিল না। তারাও ঠিক একইভাবে অবিকল একই রকম জলপরীর গল্প নিজেদের ইতিহাসে লিখে রেখেছিল। প্রাচীন ভারতীয় মহাকাব্য রামায়ণের কথা ধরা যাক। রামায়ণের মূল বাল্মীকি ভার্সনে না থাকলেও এর থাই এবং কম্বোডিয়ান ভার্সন রামাকিয়ানে আমরা সুভান্নমাচ্চা নামের এক অবিশ্বাস্য চরিত্রে দেখা পাই। সুভান্নমাচ্চা ছিলেন লঙ্কার অধিপতি রাবণের কন্যা, আর তিনি ছিলেন এক নিখুঁত স্বর্ণালী জলপরী। রামায়ণের বর্ণনায় বলা হয়েছে, হনুমান যখন তার বিশাল বানর সেনা নিয়ে সমুদ্রের উপর পাথর ফেলে রাম সেতু বা অ্যাডামস ব্রিজ নির্মাণ করেছিলেন, তখন লঙ্কার রাজা রাবণ তার জলপরী কন্যা সুভান্নমাচ্চাকে পাঠান সেই সেতু ধ্বংস করার জন্য। সুভান্নমাচ্চা সাগরের নিচ থেকে তার মাছ ও অন্যান্য সামুদ্রিক অনুচরদের নিয়ে পাথরগুলো চুরি করে গভীর সমুদ্র নিয়ে যেতে শুরু করেন। যখন হনুমান সাগরের নিচে ডুব দিয়ে দেখতে যান যে পাথরগুলো কোথায় গায়েব হয়ে যাচ্ছে, তখন তিনি এই স্বর্ণালী জলপরীর মুখোমুখি হন। এখানেও আমরা পাই সেই অর্ধেক মানুষ আর অর্ধেক মাছের নিখুঁত বর্ণনা। থাইল্যান্ড, কম্বোডিয়া এবং লাওসের সংস্কৃতিতে সুবর্ণমাচ্চা আজও সৌভাগ্যের প্রতীক হিসেবে পূজিত হন। ঠিক একই সময়ে হাজার হাজার মাইল দূরে প্রাচীন চীনের ইতিহাসেও আমরা ঠিক এই একই রকম এক অদ্ভুত ছায়া দেখতে পাই। প্রাচীন চীনের ভৌগোলিক ও পৌরাণিক বিশ্বকোষ সানহাইজিং ক্লাসিক অফ মাউন্টেন্স অ্যান্ড সিসে জিয়াওরেন নামের এক অদ্ভুত সামুদ্রিক প্রজাতির কথা বলা হয়েছে। চীনারা দৃঢ়ভাবে বিশ্বাস করত দক্ষিণ সাগরের গভীরে এই জিয়াওরেন বা জলপরীরা বাস করে। চীনা জলপরীরা কোনো নাবিককে ডুবিয়ে মারত না, বরং তারা ছিল অত্যন্ত দক্ষ তাঁতি। তারা সাগরের পানির নিচে এমন এক বিশেষ রেশমি সুতো বা সিল্ক বুনত, যাকে ড্রাগন সিল্ক বা জলপরীর সুতো বলা হতো, যা কখনো পানিতে ভিজত না বা নষ্ট হতো না। আর সবচেয়ে রোমহর্ষক বিশ্বাসটি ছিল তাদের কান্না নিয়ে। চীনারা বিশ্বাস করত এই জিয়াওরেন জলপরীরা যখন কাঁদে, তখন তাদের চোখ থেকে সাধারণ পানির বদলে নিরেট মহামূল্যবান মুক্তা ঝরে পড়ে। চীনের বহু সম্রাট সাগরের জেলেদের এই জলপরীর মুক্তা এবং তাদের বোনা জাদুকরী কাপড় খুঁজে আনার জন্য রীতিমতো সরকারি নির্দেশ পর্যন্ত দিয়েছিলেন। এই গল্পগুলো চীনা সমাজে এতই শক্তভাবে গেঁথে গিয়েছিল যে
মিং রাজবংশের আমল পর্যন্ত মানুষ বিশ্বাস করত যে সাগরের গভীরে আসলে কোনো অর্ধেক মানুষ আর অর্ধেক মাছের জাতি বসবাস করে। এখন এখানে বিজ্ঞান, ইতিহাস এবং মনোবিজ্ঞানের সবচেয়ে বড় প্রশ্নটা আমাদের সামনে এসে দাঁড়ায়। একটু লজিক্যালি খুব ঠান্ডা মাথায় ভাবুন। আজ থেকে 3 বা 5,000 বছর আগে পৃথিবীতে কোনো ইন্টারনেট ছিল না, কোনো গ্লোবাল কমিউনিকেশন ছিল না, এমনকি এক মহাদেশের মানুষ অন্য মহাদেশের অস্তিত্ব সম্পর্কে জানতও না। প্রাচীন সিরিয়ায় আতারগাতিস, গ্রিসের সাইরেন, রোমান সাম্রাজ্যের নেরেইডস, ভারতের রামায়ণের সুবর্ণমাচ্চা আর চীনের সানহাইজিংয়ের জিয়াঅরেন জলপরি, একে অপরের থেকে হাজার হাজার মাইল দূরে সম্পূর্ণ বিচ্ছিন্ন সব সভ্যতা। তাহলে তারা সবাই কিভাবে অবিকল একই রকম একটা সামুদ্রিক প্রাণীর কল্পনা করলো? কিভাবে পৃথিবীর সব প্রান্তের মানুষের মাথাতে অর্ধেক মানুষ আর অর্ধেক মাছের এই একই ব্লু প্রিন্ট বা নিখুঁত ডিজাইনটা এসেছিল? এটা কি নিছকই কোনো কাকতালীয় ব্যাপার হতে পারে? বিখ্যাত সুইস সাইকিয়াট্রিস্ট এবং মনোবিজ্ঞানী কার্ল ইয়ং এর একটি দুর্দান্ত থিওরি রয়েছে। তিনি একে বলেন কালেকটিভ আনকনসাসনেস বা মানুষের অবচেতন মনের এক অদ্ভুত চিরন্তন মিল। প্রাচীন মানুষের কাছে মহাসাগর ছিল একই সাথে জীবনদায়ী এবং চরম ভয়ঙ্কর এক মৃত্যুর জায়গা। সাগর তাদের মাছ দিত, বাণিজ্য করার পথ দিত, আবার একটা মাত্র বড় তুফানে হাজারো নাবিককে চোখের পলকে ডুবিয়ে মারত। মানুষের মনে এই চরম আকর্ষণ এবং ভয়, এই দুটো মিলেই কি মানুষের মস্তিষ্কের গভীর অবচেতনে জলপরীর জন্ম নিয়েছিল, যে কারণে আলাদা আলাদা সভ্যতা নিজেদের অজান্তেই একই রকম গল্প তৈরি করেছিল? নাকি বিষয়টা এতটা সহজ নয়? সত্যিই কি পৃথিবীর সব প্রান্তে সাগরের বুকে এমন কিছু ঘুরে বেড়াতো, যাকে দেখে পৃথিবীর সব সভ্যতা একই সাথে নিজেদের মতো করে এই উপাখ্যানগুলো লিখে রেখেছিল? হয়তো সাগরের অতল গভীরে এমন কিছু একটা ছিল যা আমরা আজও পুরোপুরি আবিষ্কার করতে পারিনি। ইতিহাস আমাদের এই প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিলেও আসল বৈজ্ঞানিক উত্তরের জন্য আমাদের এবার ডুব দিতে হবে তৎকালীন ফিকহবিদদের জটিল মস্তিষ্ক, বিজ্ঞানের এক বাতিল হয়ে যাওয়া বিখ্যাত থিওরি এবং চরম সাইকোলজিক্যাল ফ্যাক্টগুলোর ভিতরে। কারণ এরপর আমরা যা জানতে চলেছি তা আপনার সমুদ্র সম্পর্কে যাবতীয় ধারণাকে পুরোপুরি উল্টে দেবে। প্রাচীন গ্রিস বা চীনের রূপকথা থেকে বেরিয়ে আমরা এবার কথা বলবো চরম বাস্তব এবং কঠোর আইনি কাঠামোর ইতিহাস নিয়ে। মধ্যযুগের ইসলামিক স্কলার এবং ফকিদের দুনিয়া। আপনি হয়তো ভাবতে পারেন, যারা সারা জীবন কোরআন, হাদিস এবং শরীয়তের কঠোর আইন নিয়ে গবেষণা করেছেন, তারা কেন হঠাৎ করে জলপরি বা জলমানব নিয়ে মাথা ঘামাতে যাবেন? তারা তো আর রূপকথায় বিশ্বাস করতেন না। এখানে লুকিয়ে আছে ইতিহাসের সবচেয়ে বড় টুইস্ট। 8ম শতাব্দীতে প্রখ্যাত আরব প্রাণীবিদ এবং দার্শনিক আল জাহিজ তার বিখ্যাত বিশ্বকোষ কিতাব আল হাইওয়ান বা বুক অফ অ্যানিমেলসে প্রথমবারের মতো ইনসানুল মা বা জলমানব সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। আল জাহিজ কোনো গল্পকার ছিলেন না, তিনি ছিলেন তৎকালীন বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ বিজ্ঞানী। তিনি তার বইয়ে স্পষ্ট লিখেছিলেন যে বহু নাবিক এবং সমুদ্র যাত্রী তাকে শপথ করে বলেছেন যে তারা সাগরে মানুষের মতো দেখতে প্রাণী দেখেছেন। আল জাহিজ একজন বিজ্ঞানী হিসেবে বিষয়টিকে সরাসরি অলৌকিক বা অতিপ্রাকৃতিক বলে উড়িয়ে দেননি, আবার অন্ধভাবে বিশ্বাসও করেননি। তিনি লিখেছিলেন, মানুষের মন সবসময় অজানা এবং রহস্যময় জিনিসের প্রতি আকৃষ্ট হয়। নাবিকরা যখন সাগরে যায় তখন তারা পানির নিচের প্রতিটি ছায়াকেই তাদের কল্পনার রঙে রাঙিয়ে তোলে। আল জাহিজ বুঝতে পেরেছিলেন যে এই দাবিগুলো মিথ্যা নয়, বরং এগুলো হলো মানুষের পর্যবেক্ষণের ভুল বা দৃষ্টিভ্রম। তার এই বিশ্লেষণ আজকের আধুনিক মনোবিজ্ঞানের কতটা কাছাকাছি ছিল তা ভাবলে অবাক হতে হয়। কিন্তু বিষয়টি সরাসরি আইনি বা ফিকহি রূপ নেয় যখন একাদশ থেকে ত্রয়োদশ শতাব্দীতে ক্রুসেডের সময় নাবিকরা একের পর এক ফতোয়া চাইতে শুরু করে। এবার আসুন দেখি চার মাযহাবের আইম্মায়ে কেরামরা কিভাবে এই অদ্ভুত পরিস্থিতির মোকাবেলা করেছিলেন। হাম্বলি মাযহাবের অন্যতম শ্রেষ্ঠ ফকি ইমাম ইবনে কুদামা আল মাকদিসি তার সুবিশাল ফিকহ গ্রন্থ আল মুগনিতে সাগরের শিকার বা হালাল হারামের অধ্যায়ে এই জলমানবের বিষয়টি নিয়ে আসেন। প্রশ্ন করা হয়েছিল, যদি সাগরে মানুষের মতো দেখতে কোনো প্রাণী জালে আটকে পড়ে তবে তাকে খাওয়া কি হালাল হবে? ইমাম ইবনে কুদামা অত্যন্ত সূক্ষ্মভাবে এর আইনের সমাধান দেন। ফিকহের একটি মৌলিক নীতি হল আল আসলু ফিল আশায়া আল ইবাহা,
বস্তুর মূল অবস্থা হলো তা হালাল বা বৈধ যতক্ষণ না তা হারাম হওয়ার কোনো প্রমাণ পাওয়া যায়। সূরা আল মাইদার 96 নম্বর আয়াতের উপর ভিত্তি করে ফকিহরা আলোচনা করেছেন যে প্রাণীটির চেহারা যদি মানুষের মতো হয়, তবু সে যদি সাগরে বসবাস করে এবং পানি ছাড়া বাঁচতে না পারে, তবে সে সাগরের সাধারণ মাছ বা শিকার হিসেবে গণ্য হবে। একইভাবে শাফি মাযহাবের প্রখ্যাত স্কলার ইমাম আন-নওয়াবী তার বিখ্যাত গ্রন্থ আল মাজমুতে এই সামুদ্রিক জলমানবের হুকুম নিয়ে বিভিন্ন ফকিহদের মতামত নথিভুক্ত করেছেন। তবে তারা এটাও স্পষ্ট করেছিলেন যে যদি দেখা যায় যে প্রাণীটির বুদ্ধি আছে, সে মানুষের মতো চিন্তা করতে পারে বা কথা বলতে পারে, তবে তার বিধান সম্পূর্ণ ভিন্ন হবে। এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে, এত বড় বড় ইসলামিক স্কলাররা কি সত্যি বিশ্বাস করতেন যে সাগরের নিচে জলপরি বসবাস করে? এর উত্তর হলো না। এখানে ইসলামিক ফিকহের সাইকোলজি এবং এর বিশালত্ব বুঝতে হবে। ফিকহের একটি বড় অংশ জুড়ে রয়েছে হাইপোথেটিক্যাল বা তাত্ত্বিক সমাধান, অর্থাৎ যদি এমন কিছু ঘটে তবে তার সমাধান কি হবে। নাবিকরা যখন বছরের পর বছর এসে একই দাবি করছিল, স্কলারদের দায়িত্ব ছিল শরীয়তের আলোকে তার একটি তাত্ত্বিক কাঠামো তৈরি করে রাখা, যাতে ভবিষ্যতেও যদি এমন কোনো প্রাণী আবিষ্কৃত হয় তবে মুসলিমদের কাছে তার আইনি বিধান আগে থেকে প্রস্তুত থাকে। স্কলাররা কোনো গুজবকে ধর্ম দিয়ে প্রতিষ্ঠিত করেননি, বরং গুজবের পিছনের আইনের শূন্যতার সমাধান করে রেখেছিলেন, যাতে মুসলিম সমাজ বিভ্রান্তিতে না পড়ে। এটি ফিকহের একটি বিশাল বুদ্ধিবৃত্তিক বিজয়। ফিকহের এই তাত্ত্বিক দুনিয়া থেকে বেরিয়ে আমরা এবার প্রবেশ করব বিজ্ঞানের এমন এক বিতর্কিত এবং চাঞ্চল্যকর হাইপোথিসিসে, যা শুনলে আপনার মনে হবে জলপরি হয়তো সত্যি ছিল। 1960-এর দশকে বিখ্যাত ব্রিটিশ সামুদ্রিক জীববিজ্ঞানী স্যার অ্যালিস্টার হার্ডি এবং পরবর্তীতে এলেন মর্গান বিজ্ঞানের দুনিয়ায় এক পারমাণবিক বোমার মতো থিওরি ফেলেন। এই থিওরির নাম দ্য অ্যাকোয়াটিক অ্যাপ হাইপোথিসিস। ডারউইনের বিবর্তনবাদ অনুযায়ী আদিম বানর বা হোমিনিনরা গাছ থেকে নেমে সোজা আফ্রিকার সাভানায় বা খোলা প্রান্তরে হাঁটতে শুরু করেছিল। কিন্তু অ্যালিস্টার হার্ডি বললেন, না, লাখ লাখ বছর আগে জলবায়ু পরিবর্তনের কারণে আফ্রিকার জঙ্গল যখন শুকিয়ে যাচ্ছিল, তখন আমাদের পূর্বপুরুষদের একটি দল খাবারের খোঁজে ডাঙা ছেড়ে সাগরের পানিতে গিয়েছিল। তারা লাখ লাখ বছর ধরে সাগরের অগভীর এবং গভীর পানিতে বসবাস করতে শুরু করে। আর এই পানির নিচে বসবাসের কারণেই মানবদেহে এমন কিছু পরিবর্তন এসেছে যা পৃথিবীর অন্য কোনো ডাঘার প্রাণীর মধ্যে নেই। হার্ডি তার থিওরির পক্ষে এমন কিছু প্রমাণ দান করান যা পুরো সায়েন্স কমিউনিটিকে হতবাক করে দেয়। প্রথমত তিনি প্রশ্ন তোলেন, শিম্পাঞ্জি বা গরিলাদের গায়ে এত বড় বড় লোম, কিন্তু মানুষের শরীর কেন লোমহীন? তিনি লজিক দেন, ডলফিন, তিমি বা সিল মাছের মতো সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণীদের শরীর পানির নিচে সাঁতার কাটার সুবিধার্থে লোমহীন হয়, ঠিক সেইভাবে পানিতে থাকার কারণে মানুষের শরীর লোমহীন হয়েছে। দ্বিতীয়ত, ডাঙার প্রাণীদের চামড়ার নিচে পুরো চর্বির স্তর থাকে না, কিন্তু সামুদ্রিক প্রাণীদের ঠান্ডা পানিতে বাঁচার জন্য চামড়ার নিচে ব্লাবার বা চর্বির স্তর থাকে। মানুষের চামড়ার নিচেও ঠিক এই একই রকম সাবকিউটেনিয়াস ফ্যাটের স্তর রয়েছে। তৃতীয়ত, মানুষ দুই পায়ে হাঁটতে শিখেছে, কারণ পানির নিচে বুক পর্যন্ত ডুবে থাকলে চার পায়ে হাঁটা সম্ভব নয়। এলেন মর্গান মানবদেহের আরও অদ্ভুত রহস্য তুলে ধরেন, যেমন বার্ডিকার্ডিয়া বা ডাইভিং রিফ্লেক্স। মানুষ যখন ওই ঠান্ডা পানির নিচে মুখ ডুবিয়ে দেয়, তখন স্বয়ংক্রিয়ভাবে তার হৃদস্পন্দন কমে যায়, যাতে শরীরে অক্সিজেনের ব্যবহার কম হয়। এবং ড্রাইভিং রিফ্লেক্স কেবল সামুদ্রিক প্রাণীদের মধ্যে প্রবলভাবে দেখা যায়। ডাঙার একটি প্রাণীর শরীরে হঠাৎ করে এই ডাইভিং রিফ্লেক্স কেন আসবে, যদি না তাদের পূর্বপুরুষরা লাখ লাখ বছর পানির নিচে বসবাস করে থাকে? মানুষের শরীর থেকে যেভাবে প্রচুর পরিমাণে ঘাম এবং লবণ বেরিয়ে যায়, তাও কেবল সামুদ্রিক পরিবেশের সাথে সামঞ্জস্যপূর্ণ। যদিও আধুনিক ডিএনএ অ্যানালাইসিস এবং প্যালিও অ্যানথ্রোপোলজি এই থিওরিকে বাতিল করে দিয়েছে, কিন্তু কনস্পিরেসি থিওরিস্টরা এই হাইপোথিসিসকে লুফে নেয়। তারা দাবি করতে শুরু করে যে আদিম মানুষের যে দলটি সাগরে নেমেছিল, তারা আর ডাঙায় ফিরে আসেনি। তারা সাগরের বুকে বিবর্তিত হতে হতে পুরোপুরি সামুদ্রিক প্রাণীতে পরিণত হয়েছে, আর এরাই হলো সেই কাঙ্ক্ষিত জলপরি।
বিজ্ঞানের বাতিল হওয়া একটি থিওরি কিভাবে রূপকথার জলপরীকে বৈজ্ঞানিক ভিত্তি দেওয়ার চেষ্টা করছিল তা সত্যিই এক সুবিশাল মনস্তাত্ত্বিক বিস্ময়। কিন্তু ইতিহাস, ফিকো আর বিজ্ঞানের এই সমস্ত হাইপোথিসিসকে যদি আমরা একপাশে সরিয়ে রাখি, তবে আমাদের সামনে এসে দাঁড়ায় এক চরম নিষ্ঠুর বায়োলজিক্যাল এবং মনস্তাত্ত্বিক বাস্তবতা। আমাদের বুঝতে হবে আজ থেকে 500 কিংবা 1000 বছর আগে সমুদ্রযাত্রা কেমন ছিল। তখনকার কাঠের জাহাজগুলোতে মাসের পর মাস, এমনকি বছরের পর বছর ধরে নাবিকদের সাগরের বুকে ভেসে থাকতে হতো। সেই জীবনের নিষ্ঠুরতা আমরা আজকের আধুনিক যুগে বসে কল্পনা করতে পারবো না। এখানে লুকিয়ে আছে জলপরী রহস্যের সবচেয়ে বড় সায়েন্টিফিক ডিকোড। প্রথমে আসে আইসোলেশন বা চরম একাকিত্বের কথা। চারিদিকে শুধু অন্তহীন নীল পানি, মাথার উপর খোলা আকাশ আর নিচে মৃত্যু। কোনো নতুন মুখ নেই, কোনো পরিবর্তন নেই। মনোবিজ্ঞানে একে বলা হয় সেন্সরি ডিপ্রাইভেশন বা ইন্দ্রিয়ের বঞ্চনা। মানুষের মস্তিষ্ক যখন দীর্ঘদিন ধরে নতুন কোনো উদ্দীপনা বা পরিবর্তন দেখতে পায় না, তখন সে নিজেই চোখের সামনে ভুয়া ছবি বা ইলিউশন তৈরি করতে শুরু করে। একে গ্যাঞ্জফিল্ড এফেক্ট বলা হয়। মাসের পর মাস সাগরের একঘেয়ে ঢেউ দেখতে দেখতে নাবিকদের মস্তিষ্ক আক্ষরিক অর্থেই পাগল হয়ে যেত। সাইকোলজিতে একে প্যারোডোলিয়া বলা হয়, যেখানে মানুষ মেঘের বা পাহাড়ের আকার দেখে মানুষের মুখ কল্পনা করে। মানুষের মস্তিষ্ক এমনভাবে প্রোগ্রাম করা হয়েছে যে সে যে কোনো এলোমেলো প্যাটার্ন বা অস্পষ্ট জিনিসের মধ্যে চেনা কোনো মুখ বা মানুষের অবয়ব খুঁজতে চেষ্টা করে। এর সাথে যুক্ত হতো ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর এবং যন্ত্রণাদায়ক রোগ স্কারভি। দীর্ঘ সমুদ্রযাত্রায় তাজা ফলমূল বা সবজি খাওয়ার কোনো সুযোগ ছিল না। মাসের পর মাস শুকনো রুটি আর পচা মাংস খেয়ে নাবিকদের শরীরে ভিটামিন সি পুরোপুরি শূন্য হয়ে যেত। আধুনিক মেডিকেল সায়েন্স প্রমাণ করেছে যে ভিটামিন সি কেবল শরীরের জন্যই নয়, বরং মস্তিষ্কের নিউরো ট্রান্সমিটার বা সিগন্যাল আদান প্রদানের জন্য অপরিহার্য। চরম স্কারভি রোগে আক্রান্ত একজন নাবিকের কেবল শরীরে পৌঁছতে শুরু করে না, বরং তার মস্তিষ্কের নিউরাল নেটওয়ার্ক পুরোপুরি ভেঙে পড়ত। এই নিউরোলজিক্যাল ব্রেকডাউনের কারণে নাবিকরা চরম পর্যায়ের হ্যালুসিনেশন বা দৃষ্টি বিভ্রমের শিকার হতো। 1500 বা 16 শতাব্দীর নাবিকদের জীবন ছিল আক্ষরিক অর্থে এক ভাসমান নরক। জাহাজের অন্ধকার, স্যাঁতসেঁতে ডেক আর নোনতা পানি এবং অ্যালকোহল পান করে বেঁচে থাকার কারণে তারা চরম ডিহাইড্রেশন বা পানির শূন্যতার শিকার হতো। ডিহাইড্রেশন মানুষের মস্তিষ্কে প্রিফ্রন্টাল কর্টেক্সকে কাজ করা বন্ধ করে দেয়, যা মানুষের লজিক বা যুক্তি বোঝার ক্ষমতা নিয়ন্ত্রণ করে। যখন এই অংশটি কাজ করা বন্ধ করে দেয়, তখন মানুষ স্বপ্ন এবং বাস্তবতার মধ্যে পার্থক্য করতে পারে না। এর সঙ্গে যোগ করুন রাতের বেলার সাগরের দৃশ্য, সমুদ্রের পানিতে জ্বলজ্বল করা প্লাঙ্কটনের বায়োলুমিনেসেন্স। রাতের অন্ধকারে যখন হাজার হাজার প্লাঙ্কটন সাগরের ঢেউয়ের সঙ্গে নীল বা সবুজ আলো ছড়াতে থাকে, তখন পুরো পরিবেশটি এক অদ্ভুত জাদুকরী রূপ ধারণ করে। একজন ক্লান্ত, ডিহাইড্রেটেড এবং হ্যালুসিনেশন ভোগা নাবিক যখন রাতের বেলা জাহাজে ডেকে দাঁড়িয়ে পানিতে এই নিয়ন আলো দেখতে পেত, তখন তার অবচেতন মন সেখানে নানান ধরনের অতিপ্রাকৃতিক অবয়ব তৈরি করত। একটু দৃশ্যটা কল্পনা করুন। একজন নাবিক যে গত 8 মাস ধরে সাগরে ভাসছে, যার শরীর স্কারভি রোগে পচে যাচ্ছে, যে টানা কয়েক সপ্তাহ ধরে ঠিকমতো ঘুমায়নি, তার মস্তিষ্ক চরম হ্যালুসিনেশনে ভুগছে। এমন সময় কুয়াশাচ্ছন্ন সাগরের পানিতে যদি কোনো বিশাল আকার সামুদ্রিক প্রাণী তার বাচ্চাকে বুকে জড়িয়ে ধরে পানির ওপর ভেসে ওঠে নিঃশ্বাস নেওয়ার জন্য, তখন সেই বিভ্রান্ত নাবিকের চোখ কী দেখবে? তার মস্তিষ্ক সেই সাধারণ প্রাণীটিকে একটি অর্ধেক মানুষ আর অর্ধেক মাছের রূপকথার প্রাণীতে রূপান্তরিত করে ফেলবে। শারীরিক ক্লান্তি, পুষ্টিহীনতা, ভিটামিন সি এর অভাব, গ্যাঞ্জফিল্ড এফেক্ট আর প্যারাডোলিয়া, এই সবগুলোর ভয়ঙ্কর মিশ্রণই হলো সেই ফ্যাক্টরি যেখানে নাবিকদের মস্তিষ্কের ভিতরে জন্ম নিত জলপরীর। কলম্বাস থেকে শুরু করে ক্রুসেডের নাবিকরা তারা কেউ মিথ্যা বলেননি। তারা ঠিক সেটাই বর্ণনা করেছেন যা তাদের অসুস্থ মস্তিষ্ক তাদের চোখের সামনে প্রজেক্ট করেছিল। মাসের পর মাস সাগরের বুকে ভেসে থাকা স্কারভি রোগের চরম পুষ্টিহীনতা আর গ্যাঞ্জফিল্ড এফেক্টের ভয়ঙ্কর হ্যালুসিনেশন, এসব তো ছিল নাবিকদের মস্তিষ্কের ভিতরের খেলা। কিন্তু বিজ্ঞান বলছে হ্যালুসিনেশন কখনো শূন্য থেকে তৈরি হয় না। অবচেতন মন যখন কোনো কিছু কল্পনা করে, তখন তার চোখের সামনে বাস্তবে এমন কোনো ট্রিগার বা উদ্দীপক থাকতে হয় যাকে কেন্দ্র করে মস্তিষ্ক সেই গল্পটা সাজায়। তাহলে সেই মধ্যযুগীয় আরব নাবিক
ক্রুসেডের নৌসেনা বা ক্রিস্টোফার কলম্বাসের চোখের সামনে সাগরের পানিতে এমন কি ভেসে উঠেছিল যাকে দেখে তাদের অসুস্থ মস্তিষ্ক জলপরীর এই নিখুঁত দৃষ্টিভ্রম তৈরি করেছিল? এই চরম রহস্যের পর্দা ফাঁস করতে হলে আমাদের আধুনিক মেরিন বায়োলজি বা সামুদ্রিক জীববিজ্ঞানের ল্যাবরেটরিতে প্রবেশ করতে হবে। বিজ্ঞানীদের মতে নাবিকরা আসলে সাগরের বুকে কোনো অর্ধেক মানুষ বা অর্ধেক মাছের রূপকথা দেখেনি। তারা দেখেছিল সম্পূর্ণ বাস্তব এবং নিরীহ কিছু সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণী। বিজ্ঞানের ভাষায় এই প্রাণীদের বর্গ বা অর্ডারকে বলা হয় সাইরেনিয়া। একটু খেয়াল করুন, বিজ্ঞানীরা কিন্তু এই প্রাণীদের বৈজ্ঞানিক নামকরণ করেছেন প্রাচীন গ্রিক মহাকাব্যের সেই সাইরেন বা জলপরীদের নাম অনুসারেই। এই সাইরেনিয়া বর্গের মধ্যে বর্তমানে টিকে আছে মূলত দুইটি প্রধান প্রজাতি। একটি হলো ম্যানাটি বা সামুদ্রিক গরু, আর অপরটি হলো ডুগং। ক্রুসেডের সময় লোহিত সাগর এবং ভারত মহাসাগরে আরব নাবিকরা যা দেখতেন তা ছিল ডুগং। ক্রিস্টোফার কলম্বাস আটলান্টিক ও ক্যারিবীয় সাগরে যা দেখেছিলেন তা ছিল ম্যানাটি। কিন্তু সাগরের এত প্রাণী থাকতে এই ডুগং আর ম্যানাটিকে কেন মানুষের মতো বা জলপরীর মতো মনে হতো? এর উত্তর লুকিয়ে আছে এদের অদ্ভুত এবং বিস্ময়কর অ্যানাটমি বা শারীরিক গঠনের মধ্যে। চলুন এদের শারীরিক গঠনের একটা সায়েন্টিফিক ব্রেকডাউন করা যাক। প্রথমত, এই প্রাণীদের শরীরের পিছনের অংশ। আপনি যদি ডুগং বা ম্যানাটির পিছনের লেজ খেয়াল করেন, দেখবেন তা সাধারণ মাছের মতো খাড়া নয়, বরং ডলফিন বা তিমির মতো চ্যাপ্টা। বিশেষ করে ডুগংয়ের লেজ একেবারে নিখুঁতভাবে রূপকথার জলপরী লেজের মতো দুই ভাগে বিভক্ত বা ফ্লুকড। এরা যখন পানির নিচে সাঁতার কাটে তখন এদের কোমর থেকে নিচের অংশের নড়াচড়া হুবহু রূপকথার বর্ণিত জলপরীদের সাঁতার কাটার মতো এক অদ্ভুত মায়াবী দৃশ্য তৈরি করে। দ্বিতীয়ত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এদের বুক এবং হাতের গঠন। ডুগং এবং ম্যানাটির সামনের দিকে দুইটি প্যাডেলের মতো ফ্লিপার বা ডানা থাকে। আপনি যদি এই ফ্লিপারগুলোর এক্সরে বা রঞ্জনরশ্মি চিত্র দেখেন তবে চমকে উঠবেন, কারণ এদের ডানার ভিতরে মানুষের হাতের আঙ্গুলের মতো হাড়ের গঠন রয়েছে। এদের কাঁধ এবং ঘাড়ের জয়েন্ট এতটাই ফ্লেক্সিবল বা নমনীয় যে এরা মানুষের মতো নিজেদের মাথা এদিক ওদিক ঘোরাতে পারে, যা সাধারণ মাছেরা পারে না। কিন্তু সবচেয়ে বড় দৃষ্টিভ্রমটা তৈরি হয় এদের স্তনগ্রন্থি বা ম্যামারি গ্ল্যান্ডের অবস্থানের কারণে। পৃথিবীর বেশিরভাগ স্তন্যপায়ী প্রাণীর স্তনগ্রন্থি থাকে তাদের পেটের নিচের দিকে, কিন্তু ডুগং এবং ম্যানাটির স্তনগ্রন্থি থাকে ঠিক তাদের ফ্লিপারের নিচে, মানুষের মতো বুকের উপরের অংশে। আর এটিকে বিজ্ঞানের ভাষায় বলা হয় অ্যাক্সিলারি ম্যামারি গ্ল্যান্ড। এবার সেই দৃশ্যটা কল্পনা করুন। একটি মা ম্যানাটি বা ডুগং যখন তার সন্তানকে দুধ পান করায় তখন সে সাগরের পানি ফুঁড়ে উলম্বভাবে বা খাড়া হয়ে অর্ধেক শরীর পানির উপরে ভাসিয়ে দেয়। এরপর সে তার হাতের মতো ফ্লিপার দিয়ে বাচ্চাটিকে একদম মানুষের মতো নিজের বুকে জড়িয়ে ধরে। সাগরের বুকে যখন কুয়াশা থাকে তখন দূর থেকে একজন ক্লান্ত এবং হ্যালুসিনেশনে ভোগা নাবিক যখন এই দৃশ্য দেখে তখন তার কাছে মনে হয় এক নারী তার সন্তানকে বুকে জড়িয়ে সাগরের পানিতে ভাসছে। এর সাথে যুক্ত হয় সাগরের শ্যাওলা বা কেল্প। ম্যানাটিরা আগভীর পানিতে সামুদ্রিক ঘাস খায়। অনেক সময় পানির নিচ থেকে ওঠার সময় তাদের মাথার উপর সবুজ সামুদ্রিক শ্যাওলা বা কেল্প আটকে থাকে। দূর থেকে সেই শ্যাওলাগুলোকে অবিকল মানুষের লম্বা চুলের মতো মনে হয়। মানুষের মতো বুকে জড়িয়ে বাচ্চা পালন করা, মানুষের মতো মাথা ঘোরানো, জলপরীর মতো লেজ এবং মাথার উপর চুলের মতো শ্যাওলা। এই নিখুঁত বায়োলজিক্যাল অ্যানাটমি হলো ইতিহাসের সবচেয়ে বড় অপটিক্যাল ইলিউশন বা দৃষ্টিভ্রমের কারণ। আর ঠিক এই বৈজ্ঞানিক অ্যানাটমির মাধ্যমেই ইতিহাসের সবচেয়ে বড় একটি রহস্যের সমাধান হয়ে যায়। মনে আছে আমাদের কোল্ড ওপেনের কথা? 1493-এর 9 জানুয়ারি ক্রিস্টোফার কলম্বাস তার ডায়েরিতে ক্যারিবীয় উপসাগরে যেই 3টি জলপরী দেখার কথা লিখেছিলেন, তার আসল সত্যটা কী ছিল? কলম্বাস তার ডায়েরিতে লিখেছিলেন জলপরীরা রূপকথার মতো মোটেও সুন্দরী নয়, বরং তাদের চেহারায় অদ্ভুত এক পুরুষশালী মাস্কুলিন ছাপ রয়েছে। আর এই কথাটি আমি আপনাদেরকে প্রথমে মনে রাখতে বলেছিলাম। কলম্বাসের এই একটি বাক্যই মেরিন বায়োলজিস্টদের কাছে সবচেয়ে বড় প্রমাণ, কারণ কলম্বাস সেদিন ডমিনিকান রিপাবলিকের রিও ইয়াকে দিল নর্তে নদীর মোহনায় আসলে 3টি ম্যানাটি দেখেছিলেন। ম্যানাটির মুখমণ্ডল সাধারণ মানুষের মতো তো নয়ই, বরং তা কিছুটা ভোঁতা এবং তাদের থুতনিতে প্রচুর শক্ত গোঁফ বা লোম থাকে, যা দিয়ে তারা সাগরের তলদেশে খাবার খোঁজে।
যখন ম্যানাটিগুলো পানির উপরের মাথা তুলেছিল তখন তাদের মুখের ওই শক্ত গোঁফ বা রুক্ষ চামড়া দেখে কলম্বাস ভেবেছিলেন যে এই জলপরীদের চেহারা পুরুষদের মতো রুক্ষ এবং অসুন্দর। কলম্বাসের মতো একজন তীক্ষ্ণ পর্যবেক্ষক সেদিন কোনো গাঁজাখুরি মিথ্যে কথা লেখেননি। তিনি যা দেখেছিলেন তাই লিখেছিলেন, কিন্তু তার দেখার মধ্যে ভুল ছিল, কারণ তিনি জানতেন না যে তিনি সম্পূর্ণ নতুন এক সামুদ্রিক স্তন্যপায়ী প্রজাতি আবিষ্কার করতে চলেছেন, যাকে তার ইউরোপীয় মস্তিষ্ক জলপরী হিসেবে প্রসেস করেছিল। কলম্বাসের ডায়েরির এই ম্যাসকুলিন জলপরীর সত্যিটা ফাঁস হওয়ার মাধ্যমে প্রমাণিত হয় যে যুগের পর যুগ ধরে নাবিকরা আসলে সাগরের বুকে ম্যানাটি আর ডুগুংকে জলপরী ভেবে ভুল করে এসেছে। কিন্তু আপনি হয়তো ভাবছেন এই শব্দ মধ্যযুগের কুসংস্কার আর দৃষ্টিভ্রমের কথা। আজ আমরা 21 শতকে বাস করছি। আমাদের হাতে স্মার্টফোন আছে, স্যাটেলাইট আছে, ডিপ সি সাবমেরিন আছে। আধুনিক যুগের শিক্ষিত মানুষেরা তো আর এইসব গাঁজাখুরি জলপরীর গল্পে বিশ্বাস করবে না, তাই না? তো যদি আপনি এমনটা ভেবে থাকেন তবে আপনি চরম ভুল করছেন, কারণ 2012 সালে আধুনিক মিডিয়া এবং টেলিভিশন ইন্ডাস্ট্রি এমন এক ভয়ঙ্কর সাইকোলজিক্যাল ম্যানিপুলেশনের খেলা খেলেছিল যা পুরো বিশ্বকে আক্ষরিক অর্থেই বোকা বানিয়ে ছেড়েছিল। 2012 সালের মে মাসে বিশ্বের অন্যতম জনপ্রিয় এবং নির্ভরযোগ্য ওয়াইল্ড লাইফ চ্যানেল অ্যানিম্যাল প্ল্যানেট একটি স্পেশাল ডকুমেন্টারি সম্প্রচার করে। এই ডকুমেন্টারির নাম ছিল মারমেডস দ্য বডি ফাউন্ড। অ্যানিম্যাল প্ল্যানেট চ্যানেলটি ডিসকভারি নেটওয়ার্কের অংশ হওয়ায় সারা বিশ্বের মানুষের কাছে তাদের গ্রহণযোগ্যতা ছিল শতভাগ। মানুষ বিশ্বাস করত যে তারা কেবল প্রমাণিত বিজ্ঞান এবং সত্য তথ্য প্রচার করবে। এই ডকুমেন্টারিতে দেখানো হলো যে ডক্টর পল রবার্টসন নামের একজন সামুদ্রিক বিজ্ঞানী সাগরের তলদেশে এমন এক অজানা প্রাণীর কঙ্কাল আবিষ্কার করেছেন যা হুবহু মানুষের মতো, কিন্তু তার লেজ রয়েছে। ডকুমেন্টারিতে আরও দেখানো হলো যে বিজ্ঞানীরা 1997 সালে প্রশান্ত মহাসাগরের গভীরে রেকর্ড করা রহস্যময় ব্লু সাউন্ড অ্যানালিসিস করে দেখেছেন যে এটা আসলে জলপরীদের নিজেদের মধ্যে যোগাযোগের ভাষা। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটি ছিল একটি ভিডিও ফুটেজ। ডকুমেন্টারিতে দেখানো হলো যে গভীর সাগরে ডাইভ দেওয়া একটি সাবমেরিনের কাঁচে হঠাৎ করে হাতে আঙুলযুক্ত অর্ধেক মানুষের মতো দেখতে একটি জলপরী এসে থাবা মারছে। ভিডিওটির গ্রাফিক্স এবং সাউন্ড এফেক্ট এত নিখুঁত ছিল যে তা দেখে যে কারোর শির দাঁড়াবে, ঠান্ডা স্রোত নেমে যাবে। ডকুমেন্টারিটি আমাদের কিছুক্ষণ আগে আলোচনা করা সেই দ্য অ্যাকোয়াটিক অ্যাপ হাইপোথিসিসকে বৈজ্ঞানিক ভিত্তি হিসেবে ব্যবহার করে এমনভাবে পুরো গল্পটা সাজিয়েছিল যা দেখে মনে হচ্ছিল জলপরীর অস্তিত্ব বিজ্ঞান দ্বারা 100% প্রমাণিত। ফলাফল কি হলো? ডকুমেন্টারিটি সম্প্রচার হওয়ার পর সারা বিশ্বে রীতিমতো বোমা ফাটল। অ্যানিম্যাল প্ল্যানেটের ইতিহাসে এটি সর্বোচ্চ ভিউয়ারশিপের রেকর্ড ভেঙে দিল। লাখ লাখ মানুষ, এমনকি শিক্ষিত এবং বিজ্ঞান মনস্ক মানুষেরা বিশ্বাস করতে শুরু করলো যে সাগরে সত্যিই জলপরী রয়েছে, এবং সরকার তা এতদিন ধরে গোপন করে আসছিল। সোশ্যাল মিডিয়া, নিউজ চ্যানেল এবং ইন্টারনেটে জলপরী নিয়ে ইতিমধ্যে ঝড় উঠে গেল। মানুষজন পাগলের মতো গুগল এবং উইকিপিডিয়ার জলপরী খুঁজতে শুরু করলো। কিন্তু আসল সত্যটা ছিল চরম লজ্জাজনক। অ্যানিম্যাল প্ল্যানেট তাদের রেটিং বা টিআরপি বাড়ানোর জন্য চরম এক মিডিয়া ম্যানিপুলেশনের আশ্রয় নিয়েছিল। তারা পুরো ডকুমেন্টারি সাজিয়েছিল সিজিআই বা কম্পিউটার গ্রাফিক্স দিয়ে। যে ডক্টর পল রবার্টসনকে তারা বিজ্ঞানী হিসেবে দেখিয়েছিল, তিনি কোনো বিজ্ঞানী ছিলেন না, বরং তিনি ছিলেন একজন ভাড়া করা পেশাদার অভিনেতা। ডকুমেন্টারির একেবারে শেষে খুব ছোট করে এমনভাবে একটি ডিসক্লেমার বা সতর্কবার্তা দেওয়া হয়েছিল যা সাধারণ মানুষের চোখে পড়েনি। সেখানে লেখা ছিল যে এটি কোনো আসল তথ্যচিত্র নয়, বরং এটি একটি ডকু ফিকশন বা সায়েন্স ফিকশন গল্প মাত্র। কিন্তু অ্যানিম্যাল প্ল্যানেট ইচ্ছাকৃতভাবে পুরো শোটাকে এমনভাবে প্যাকেজিং করেছিল যাতে তা 100% রিয়াল বা সত্য মনে হয়। তারা বিজ্ঞানের সঙ্গে ফিকশন মিশিয়ে এমন এক হাইব্রিড মিথ্যা তৈরি করেছিল যা সাধারণ মানুষের মনস্তত্ত্বের দুর্বল জায়গায় আঘাত করেছিল। পরিস্থিতি এমন ভয়ঙ্কর পর্যায়ে পৌঁছালো যে আমেরিকার সাধারণ মানুষ দলে দলে তাদের সরকারের কাছে জবাবদিহি চাইতে শুরু করলো। বাধ্য হয়ে আমেরিকার ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমসফেরিক অ্যাডমিনিস্ট্রেশন বা NOAA কে হস্তক্ষেপ করতে হলো,
একটি দেশের সর্বোচ্চ সরকারি বিজ্ঞান সংস্থাকে যারা আবহাওয়া, সুনামি এবং সমুদ্র নিয়ে সিরিয়াস গবেষণা করে, তাদের একটি সস্তা টিভি শোয়ের কারণে অফিসিয়ালি নোটিশ বা বিবৃতি জারি করতে হলো। 2012 সালের জুনে NOAA তাদের অফিসিয়াল ওয়েবসাইটে ওশিয়ান ফ্যাক্ট পেজে একটি ঐতিহাসিক বিবৃতি প্রকাশ করে। সেখানে তারা স্পষ্ট ভাষায় লেখে, নো এভিডেন্স অব অ্যাকোয়াটিক হিউম্যানিডস হ্যাজ এভার বিন ফাউন্ড। অর্থাৎ জলজ আধামানব বা জলপরীর অস্তিত্বের কোনো প্রমাণ পৃথিবীতে আজ পর্যন্ত পাওয়া যায়নি। একটু ভেবে দেখুন কতটা ভয়ঙ্কর এই মিডিয়া ম্যানিপুলেশন। মধ্যযুগে যে দৃষ্টিভ্রম তৈরি হতো নাবিকদের ক্লান্তি, স্কারভি আর কুয়াশার কারণে, আধুনিক যুগে ঠিক একই দৃষ্টিভ্রম তৈরি করা হলো টেলিভিশন রেটিং, CGI এবং টাকার লোভে। মধ্যযুগের নাবিকরাও জানতো না তারা কি দেখছে, আর 2012 সালে লাখ লাখ দর্শক বুঝতে পারেনি তাদের কি দেখানো হচ্ছে। মানুষের অবচেতন মনে রহস্যের প্রতি যে চিরন্তন ক্ষুধা লুকিয়ে আছে, মিডিয়া খুব সূক্ষ্মভাবে সেই জায়গাতে আঘাত করেছিল। বিজ্ঞান এবং প্রযুক্তি হয়তো অনেক দূর এগিয়েছে, কিন্তু মানুষের সাইকোলজি বা মনস্তত্ত্ব 1000 বছর আগেও যেমন ছিল আজও ঠিক তেমনই আছে। একটুখানি চমক আর রহস্য পেলে আধুনিক যুগের মানুষও বিজ্ঞানকে ছুঁড়ে ফেলে রূপকথার সেই সাইরেনের গানে বিভ্রান্ত হতে দ্বিতীয়বার ভাবে না। কিন্তু এখানেই কি সব শেষ? ডুগং, ম্যানাটি আর ভুয়া ডকুমেন্টারি দিয়ে কি সমুদ্রের সমস্ত রহস্যের সমাধান হয়ে গেল? বিজ্ঞান বলছে পৃথিবীর মহাসাগরের 95% অংশ আজও মানুষের চোখের আড়ালে সম্পূর্ণ অনাবিষ্কৃত রয়ে গিয়েছে। তাহলে কি ওই ঘুটঘুটে অন্ধকার অতলে এমন কিছু লুকিয়ে থাকতে পারে যা আমাদের কল্পনার চেয়েও ভয়ঙ্কর? ইতিহাস, বিজ্ঞান, ফিকো আর মিডিয়ার স্ক্যান্ডাল সবকিছুর পাতা উল্টে আমরা হয়তো একটা চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পেরেছি। কলম্বাসের ডায়েরি থেকে শুরু করে ক্রুসেডের নাবিকদের দেখা সেই জলপরীগুলো আসলে কোনো আধা মানব ছিল না। তারা ছিল ডুগং আর ম্যানাটির মতো নিরীহ সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণী, যাদেরকে মাসের পর মাস সাগরে থাকা ক্লান্ত নাবিকরা নিজেদের দৃষ্টিভ্রম, স্কারভি রোগ আর হ্যালুসিনেশনের জালে পেঁচিয়ে জলপরীর রূপ দিয়েছিল। বিজ্ঞান তার লজিক আর অ্যানাটমি দিয়ে 1000 বছরের এই রহস্যের কফিনে শেষ পেরেকটা হয়তো ঠুকে দিয়েছে। কিন্তু এখানে কি সমুদ্রের সব রহস্য শেষ? বিজ্ঞান কি সত্যি সাগরের সব কিছু জেনে ফেলেছে? উত্তরটা হলো না। এবং এই না শব্দটার ভিতরে সত্যটা এতই ভয়ঙ্কর যে তা জানলে আপনার রাতের ঘুম হারাম হয়ে যেতে পারে। একটু ভেবে দেখুন, আমরা মঙ্গল গ্রহের মাটি স্ক্যান করেছি, হাবল আর জেমস ওয়েব টেলিস্কোপ দিয়ে বিলিয়ন বিলিয়ন আলোকবর্ষ দূরের গ্যালাক্সি দেখছি, চাঁদে বেশ ক্যাম্প বানানোর কথা ভাবছি, কিন্তু নিজের পৃথিবীর পৃষ্ঠভাগের 71% যে পানি দিয়ে ঢাকা, তার সম্পর্কে আমরা কতটুকু জানি? আধুনিক ওশেনোগ্রাফি বা সমুদ্র বিজ্ঞানের সবচেয়ে ভয়ঙ্কর সত্যটা হলো আজকের এই 21 শতকে দাঁড়িয়েও পৃথিবীর মহাসাগরে প্রায় 95% অংশ মানুষের কাছে সম্পূর্ণ অজানা এবং অনাবিষ্কৃত। আমরা স্যাটেলাইট দিয়ে হয়তো সাগরের উপরের লেয়ারগুলোর ম্যাপ তৈরি করেছি, কিন্তু সেই নীল পানির হাজার হাজার ফুট নিচে ঘুটঘুটে অন্ধকার জগতে আসলে কি আছে তার মাত্র 5% আমরা স্বচক্ষে দেখতে পেরেছি। প্রশান্ত মহাসাগর মারিয়ানা ট্রেঞ্চের চ্যালেঞ্জার ডিপের কথা চিন্তা করুন। এর গভীরতা প্রায় 36,000 ফুট বা 11 কিলোমিটার। আপনি যদি পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্টকে উল্টো করে এই খাদের ভিতরে ঢুকিয়ে দেন, তারপরেও এভারেস্টের চূড়া থেকে পানির ওপরের পৃষ্ঠ পর্যন্ত আরও 2 কিলোমিটার জায়গা পুরোপুরি ফাঁকা পড়ে থাকবে। এই অতল গভীরতায় সূর্যের আলোর একটা সিঙ্গেল ফোটন কণাও পর্যন্ত পৌঁছাতে পারে না। সেখানকার পানির চাপ এত বেশি যে তা মুহূর্তের মধ্যে একটা আস্ত লোহায় মোড়ানো আধুনিক নিউক্লিয়ার সাবমেরিনকে কাগজের মতো দুমড়ে মুচড়ে দিতে পারে। কিন্তু এত ভয়ঙ্কর কনকনে ঠান্ডা আর জমাট অন্ধকারেও কি জীবন টিকে থাকা সম্ভব? একসময় বিজ্ঞান দৃঢ়ভাবে বিশ্বাস করত সূর্যের আলো ছাড়া জীবন তৈরি হওয়া বা টিকে থাকা ফিজিক্যালি অসম্ভব। কিন্তু বিজ্ঞানীরা যখন সাবমার্সিবল প্রোব নিয়ে প্রথমবারের হাইড্রোথার্মাল ভেন্ট বা সমুদ্রের তলদেশের ফাটল থেকে বের হওয়া আগ্নেয়গিরির ফুটন্ত ধোঁয়া আবিষ্কার করলেন, তখন পুরো সায়েন্স কমিউনিটি স্তব্ধ হয়ে গেল। বিজ্ঞানীরা দেখলেন সাগরের সেই অ্যাবিশাল জোন বা অতল অন্ধকারের জগতে যেখানে চিরস্থায়ী অন্ধকার, সেখানেও ঠিক করছে জীবন। 8 ফুট লম্বা রক্তলাল টিউব ওয়ার্ম, চোখের দৃষ্টিহীন অন্ধ কাঁকড়া, অতিকায় কলোসাল স্কুইড আর কপালের উপর আলো জ্বালিয়ে ঘুরে বেড়ানো অ্যাংলার ফিশ। এরা সবাই সেখানে সূর্যের আলোর বদলে পৃথিবীর ভিতরের রাসায়নিক বিষাক্ত হাইড্রোজেন সালফাইড দিয়ে
কেমোসিনথেসিস প্রক্রিয়ায় সম্পূর্ণ এক ভিন্ন ইকোসিস্টেমে বেঁচে আছে। এখন আপনার কাছে আমার সবচেয়ে বড় প্রশ্ন, যেখানে চরম বিষাক্ত সালফার গ্যাস, জিরো সানলাইট আর 36,000 ফুটের হাড় কাঁপানো প্রেসারের মধ্যেও জীবন তার নিজের মতো করে পথ খুঁজে নিতে পারে, সেখানে ওই বিশাল অনাবিষ্কৃত 95% অন্ধকারের ভিতরে আরও কি লুকিয়ে থাকতে পারে। আমরা সাগরের মাত্র 5% ঘেঁটে যদি ডুগং, কেল্প ফরেস্ট, স্পার্ম হোয়েল আর হাইড্রোথার্মাল ভেন্টের মতো অদ্ভুত জিনিসগুলো খুঁজে পাই, তো বাকি 95% এমন কোনো প্রজাতি দৈত্যাকার প্রাণী কি লুকিয়ে থাকা সম্ভব নয়, যা আজও আমাদের হাইটেক সোনার সিস্টেম বা ডিপ সি রোভারের ধরা ছোঁয়ার পুরোপুরি বাইরে? হয়তো তারা ডিজনির রূপকথার মতো অর্ধেক মানুষ বা অর্ধেক মাছ নয়, হয়তো তাদের চেহারা আমাদের কল্পনার চেয়েও ভয়ঙ্কর, অদ্ভুত এবং সম্পূর্ণ অ্যালিয়ান বা ভিনগ্রহী কোনো প্রাণীর মতো, যারা মানুষের চোখের আড়ালে নিজেদের সাম্রাজ্য তৈরি করে রেখেছে। মহাসাগর তার কোটি বছরের গোপন রহস্য খুব সহজেই মানুষের হাতে তুলে দেয় না। সে তার গভীর অন্ধকারে এমন অনেক কিছু লুকিয়ে রেখেছে যা আক্ষরিক অর্থে মানুষের ধরা ছোঁয়ার বাইরে। তাই পরের বার যখন আপনি কোনো নির্জন সমুদ্র সৈকতে দাঁড়াবেন আর রাতের বেলা সাগরের গর্জন করা অন্ধকার ঢেউগুলোর দিকে তাকাবেন, তখন একবার গভীরভাবে চিন্তা করবেন, ওই শান্ত জলের নিচে হাজার হাজার ফুট গভীরে ঘুটঘুটে অন্ধকারে হয়তো এমন কিছু একটা ঠিক এই মুহূর্তে সাঁতার কাটছে, যার অস্তিত্ব সম্পর্কে মানবজাতি আজ পর্যন্ত কিছুই জানে না। আপনি কি সত্যি মনে করেন আমরা আমাদের এই পৃথিবীতে একা, নাকি সাগরের অতল গভীরে আমাদের সাথে বাস করছে এমন কোনো অজানা প্রজাতি যারা শুধু অপেক্ষা করছে সঠিক সময়ের? যদি আজকের এই ভিডিওটি আপনাদের চিন্তার জগতের সামান্যতম নাড়া দিয়ে থাকে আর আধুনিক বিজ্ঞান, ইতিহাস ও রহস্যের এই অজানা সংযোগগুলো আপনাদের নতুন করে ভাবতে বাধ্য করে, তাহলে ভিডিওটি আপনার প্রিয়জন এবং ফ্যামিলির মাঝে অবশ্যই শেয়ার করবেন। আপনাদের সঙ্গে আমি নাহিদ, আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য শুকরিয়া।